দর্শক, আপনাদেরকে শিরোনামেই জানাচ্ছিলাম যে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। আর ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে ধারণা করা হচ্ছে পুরো ঘূর্ণিঝড়টি দেশের উপকূল অতিক্রম করবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে মোংলার পাশ দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল। এই অঞ্চলে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী এবং সাতক্ষীরায় প্রাণ গেছে ২ জনের। বাঁধভাঙা ঢেউ আছড়ে পড়ছে বালুকা বেলায়। বছরের প্রথম প্রবল ঘূর্ণিঝড়ের বাতাসে উপড়ে পড়ার দশা গাছের। রিমালের অগ্রভাগের দেখা পাওয়ার আগেই বাগেরহাটের সব নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল ও লোকালয়ে ঢুকে পড়ছে পানি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনও। পানিতে তলিয়েছে করমজল সহ বনের উঁচু এলাকা। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা পদ্মপুকুর সহ আশেপাশের এলাকার মানুষ আছেন আতঙ্কে। বইছে বৃষ্টির সাথে দমকা হাওয়া। কয়রায় চেষ্টা চলছে বেড়িবাঁধ জোড়া দেয়ার। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিছু মানুষকে, তবে অনেকেরই আছে অনীহা। মাঝে আয়লায় ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, অবদা ভেঙে বাঁধ ভেঙে যে পানি ঢুকেছিল তাতে তো বহুত পানি ঢুকেছিল, সেখান থেকে ভয় ভেঙে গেছে। আশ্রয় কেন্দ্রে যাবার জন্য বলছে তো এখন তো পরিষ্কার দেখতে আছে যে আর যায় না, তো ৬টার পরে কিছু বুঝে যাইব কেমন করে যায়। পানি হইলে কি অবস্থা, আমরা তো খাইতে লইতে পারি না, ঘর দুয়ার তলাই গেছে, রাঁধতে পারতে পারি না। এখন তো আমরা বেকারে ঘরে কাটালে বইয়ে রয়েছি কোনো রকম। পটুয়াখালীতে রিমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। জেলার কলাপাড়ায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, এই পটুয়াখালীর খেপুপাড়া উপকূল দিয়েই রিমালের মূল কেন্দ্র বাংলাদেশ অতিক্রম শুরু করবে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় জেলায় আছে জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের আশঙ্কা। এর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হবে এবং আগামীকালও আজ রাত থেকে আগামীকাল দিনে দেশের সব বিভাগগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকেই সেখানে প্লাবিত হয়েছে এবং আপনারা জানেন রাঙ্গাবালি একটা এলাকা যেটা একদম স্থলভাগ থেকে বিচ্ছিন্ন এলাকা, সেখানে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ঝড় হলে যোগাযোগ ব্যবস্থা সেখানে কঠিন। সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে যাতে এটা মোকাবেলা করে আমরা দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রস্তুত হয়ে আছি। রিমাল আঘাত হানার পর সারা দেশে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ঘূর্ণিঝড়ের ঠিক এখনকার গতিবিধি আপনাদেরকে জানাতে চাই। আমাদের দুজন সহকর্মী পটুয়াখালী এবং খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আশিকিন প্রিন্স এবং খুলনা থেকে মামুন রেজা। শুরুতেই খুলনায় মামুন রেজার কাছে চলে যাচ্ছে। এই মুহূর্তে কি অবস্থা, বিশেষ করে উপকূলগুলোতে কি অবস্থা, জলোচ্ছ্বাস হচ্ছে কিনা যদি জানাতেন। মামুন, কি শুনতে পাচ্ছেন আমার কথা? রাশেদ, এই মুহূর্তে খুলনার কয়রা উপজেলায় ভারী বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে ঝড়ো বাতাস। খুলনার কয়রা উপজেলায় এখন ভারী বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে ঝড়ো বাতাস বইছে। আর নদীতে এখন ভাটা, সে কারণে নদীর পানি অনেক নিচুতে রয়েছে। তবে কিছু সময়ের মধ্যে নদীতে জোয়ার শুরু হবে এবং ঘূর্ণিঝড় এরই মধ্যে উপকূল অতিক্রম শুরু করেছে। এর ফলে নদীতে যদি পানির স্বাভাবিক জোয়ারের চেয়ে আরও বেশি উচ্চতার জোয়ার বা জলোচ্ছ্বাস হয়, সেক্ষেত্রে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। কারণ সারাদিনই যে বাতাস এবং বৃষ্টি ছিল, সেই সঙ্গে পানির চাপ বেশি ছিল, ফলে বেড়িবাঁধের পাশ থেকে ক্ষয়ে গেছে, সে কারণে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যে বাতাস হচ্ছে তাতে স্থানীয় লোকজন বলছেন যে এই বাতাসে খুব একটা প্রাণহানি কিংবা ঘরবাড়ি খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু তাদের সবচেয়ে বেশি আশঙ্কা যে বেড়িবাঁধ ভেঙে গেলে লবণ পানিতে ফসলি জমি, চিংড়ি ঘের, বসতবাড়ি এগুলো ভেঙে যাবে। সে কারণে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আর কয়রা সহ অন্যান্য উপজেলায় খুলনার
মোট ৮৬,০০০ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া ১,৯০০-র মতো গবাদি পশু নেওয়া সম্ভব হয়েছে। এছাড়া ৮০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তবে আমরা সন্ধ্যা থেকে কয়েকটি সাইক্লোন শেল্টারে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে কিছু কিছু সাইক্লোন শেল্টারে সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই। যারা আশ্রয় নিয়েছেন তারা কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। রাশেদ, ধন্যবাদ মামুন রেজা, খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। প্রিন্স আপনি পটুয়াখালীতে আছেন এবং ঝড় তো এখন পটুয়াখালীর উপর দিয়ে যাচ্ছে, একটু যদি আমাদেরকে বলেন যে এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন আপনি? দোলা ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব তা এরই মধ্যে শুরু হয়েছে, কারণ ঘূর্ণিঝড় রিমালের যে মূল কেন্দ্র সেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে। আমি এখন রয়েছি কুয়াকাটার সমুদ্র সৈকতে। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে তীব্র বাতাস বয়ে যাচ্ছে এবং সমুদ্রে এখন জোয়ার এসেছে। ফলে বাতাস এবং জোয়ার এই কারণে এবং ঘূর্ণিঝড় এই তিন কারণে কিন্তু সাগরে প্রচণ্ড ঢেউ তৈরি হয়েছে, যেটি এখন আছড়ে পড়ছে তীরে। যদিও এখন রাত 10টা বাজে, ফলে অন্ধকারের মধ্যে হয়তোবা এই সমুদ্রে ঢেউ তৈরি হয়েছে সেটি আমরা দেখাতে পারছি, তবে কিন্তু বড় বড় ঢেউ এটি আছড়ে পড়ছে তীরে। ফলে এই তীরবর্তী এলাকার যেসব মানুষ রয়েছে তারা এখন কি অবস্থাতে আছে সেটি কিন্তু আসলে এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর আগে সকালে যখন এরকম ঝড় বৃষ্টি হয়েছিল তখন আমরা দেখেছি যে পটুয়াখালীর নিম্ন এলাকা প্লাবিত হয়েছিল, প্লাবিত হয়ে অনেক মানুষ তারা পানিবন্দী অবস্থাতে রয়েছে। সন্ধ্যার দিকে আমি বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে ঘুরেছি এবং সেখানে দেখেছি যে খুবই অল্প সংখ্যক মানুষ তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং বেশিরভাগ মানুষ কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যাননি। ফলে এখন যে ঘূর্ণিঝড় রিমেলে যে তাণ্ডব শুরু হয়েছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। ফলে ওইসব তীরবর্তী এলাকার মানুষ অথবা বেড়িবাঁধ এলাকার মানুষ যারা যদি তারা ঘরে থাকেন তাদের ঘরবাড়ির অবস্থা কি এবং তাদের অবস্থা কি সেটা কিন্তু আসলে এখন বলা খুবই মুশকিল। যখন ঝড় থেমে যাবে তখন হয়তো আমরা জানাতে পারবো যে যারা তীরবর্তী এলাকাতে অথবা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকাতে বসবাস অবস্থা কি হয়েছে। তবে এখন বলা যায় যে ঘূর্ণিঝড় রিমেল অতিক্রম করা শুরু করেছে এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে ঘূর্ণিঝড় রিমেলের যে মূল কেন্দ্র সেটি অতিক্রম করবে পটুয়াখালী জেলার খেপুপাড়া এলাকা দিয়ে এবং 9টা থেকে মূলত এই ঘূর্ণিঝড় রিমেলের যে মূল কেন্দ্র সেটি বাংলাদেশের উপকূলে খেপুপাড়া দিয়ে অতিক্রম করা শুরু করেছে এবং এটি অতিক্রম করতে হয়তো বা আরও 1 থেকে 2 ঘন্টার সময় লাগবে এবং ঘূর্ণিঝড়ের যে কোনো ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র অতিক্রম করার সময় যেরকম প্রচণ্ড বাতাস ঝড় বৃষ্টির প্রয়োজনে ঠিক একই রকম অবস্থা এখানে বিরাজ করছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ঘূর্ণিঝড় যখন উপকূল এলাকা অতিক্রম করবে তখন 120 কিলোমিটার গতিতে এটি অতিক্রম করবে। সেরকম চিত্রই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমেল তার যে তাণ্ডব লীলা চালাচ্ছে সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। তো এই ঘূর্ণিঝড় রিমেলের যে অতিক্রম করতে আরও 1 থেকে 2 ঘন্টার সময় লাগবে। এরপরে হয়তো আমি জানাতে পারবো যে উপকূল এলাকায় যারা বসবাস করছিলেন তাদের অবস্থা কি পর্যায়ে রয়েছে অথবা তাদের যে নিম্ন এলাকা কতটুকু প্লাবিত হয়েছে, তারা আদৌ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিন্স এবং মামুন রেজা আমাদের 2 সহকর্মী যুক্ত হয়েছিলেন খুলনা থেকে এবং পটুয়াখালী থেকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা নিরাপদে থাকবেন। মানজুর, আপনি শুনছিলেন যে তারা আসলে জানাচ্ছিলেন খুলনার কয়রা থেকে, যেমন বলছিলেন যে একটি বড় ভয় হচ্ছে যে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ পানি ঢুকে যাওয়া, এবং যেমনটি আমাদেরকে প্রিন্স জানাচ্ছিলেন যে সেখানে আসলে তীব্র বাতাস হচ্ছে এখন, আর মানুষজন আশ্রয় কেন্দ্রে আসলে কিছুটা কমে গিয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। দর্শক, এই মুহূর্তে আমরা বরগুনায় যেতে চাই। আমাদের সহকর্মী সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আবু জাফর সালে যুক্ত হচ্ছেন বরগুনা থেকে।
সালে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের কথা। আমরা একটু আগে খুলনার খবর জানাচ্ছিলাম, পটুয়াখালীতে প্রচন্ড ঝড় হচ্ছে, প্রিন্স আমাদেরকে জানাচ্ছিলেন। বরগুনাতে কি অবস্থা, আপনি ঠিক কোথায় আছেন, সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়েছেন কিনা সেগুলো যদি বিস্তারিত জানাতেন। মঞ্জুর, আমি এই কিছু আগে যে কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে এসেছি এবং সেখানে কিন্তু সন্ধ্যার পর থেকে যে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ সেখানে আশ্রয় নিয়েছে, অনেক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আসলে লাইট বা বিদ্যুতের ব্যবস্থা না থাকে, আলো স্বল্পতার রয়েছে। তবে কোনো কোনো আশ্রয় কেন্দ্রে কিন্তু আমি খোঁজখবর নিয়েছি যে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে, আবার একেবারে দুই এক জায়গায় সেটি না পাওয়ারও একটি অভিযোগ রয়েছে। আর যে বিষয়টি বলি যে আসলে রাত যত বাড়তেছে ততই কিন্তু বাতাসের গতিবেগ বাড়তেছে এবং বৃষ্টিরও কিন্তু আসলে কখনো ভারী বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে এবং বাতাসের গতিবেগ খুবই বৃদ্ধি পাচ্ছে। যেটি হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি এবং যেটি হচ্ছে যে গ্রাম অঞ্চলেও খোঁজখবর নিয়েছি যে অনেক জায়গায় কিন্তু গাছ উপড়ে পড়তে শুরু করেছে। আর সবচেয়ে যে ঝুঁকিপূর্ণ যে বিষয়টি বা যে আতঙ্কের যে বিষয়টি, যে আমরা আরও এর আগেও জানিয়েছিলাম যে বরগুনার যে আমতলীর পশুবনিয়া একটি বাঁধ ভেঙে সেখানে পানিতে প্লাবিত হয়েছে। তবে আরও কয়েকটি পয়েন্ট খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে যদি সেই এলাকার মানুষগুলো কিন্তু খুবই আতঙ্ক রয়েছে, যদি এইসব বাঁধ এই রাত্রে ভেঙে যায় তাহলে কিন্তু অনেক বিপদ হতে পারে এবং সেই সব এলাকার মানুষগুলো কিন্তু আসলে তখন এই রাতের যেটা ভয়াবহতা সেটা আরও বৃদ্ধি পাবে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। মঞ্জুর। আবু জাফর সালে আমাদের সাথে যোগ দিয়েছিলেন বরগুনা থেকে, ধন্যবাদ আপনাকে। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। দর্শক, আগারগাঁ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, একটু যদি আমাদেরকে জানাতেন যে আসলে আবহাওয়া অফিস থেকে আপনাদেরকে কি বলা হচ্ছে, সবশেষ আপডেট কি? আমরা দেখছিলাম যে আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলছিলাম আমরা, পটুয়াখালী, খুলনা এবং বরগুনা থেকে তারা যুক্ত হচ্ছিলেন। তারা বলছিলেন যে এখন আসলে ঝড় অতিক্রম করছে এবং আরও 1-2 ঘন্টা থাকতে পারে। সর্বশেষ যেই ব্রিফিংটি এখানে অনুষ্ঠিত হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, তারা কিন্তু জানিয়েছেন যে অগ্রভাগ দুপুরে যখন প্রবেশ করেছে তখন থেকেই কিন্তু উপকূলীয় অঞ্চলে তার প্রভাব দেখা যাচ্ছিল এবং তার কেন্দ্র যখন সন্ধ্যার ঠিক কিছুক্ষণ পরে উপকূল অতিক্রম শুরু করেছে, সেই অবস্থা থেকে যে প্রভাবটুকু সেটি দৃশ্যমান হয়ে উঠেছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়া থেকে শুরু করে যেই স্তরের মানুষের ভোগান্তি সব কিছুই কিন্তু এই অধিদপ্তরের পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং জানিয়েছে যে এই যেই কেন্দ্র সেটি একেবারে পেরিয়ে যেতে 2 থেকে 3 ঘন্টা এবং তার পরবর্তী পুরো যেই কেন্দ্র পরবর্তী যেই অংশটুকু রয়েছে ঘূর্ণিঝড়ের, সেই অংশটি 5 থেকে 7 ঘন্টা সময় লাগবে এবং তার পরবর্তী যেই প্রভাবটুকু আগামীকাল পর্যন্ত বৃষ্টি কিন্তু থাকতে পারে, সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তার পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তর এসে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন এবং তিনি বলেন যে যেই পরিস্থিতি তাতে কিন্তু আতঙ্ক কাটেনি, বরং আতঙ্ক বাড়তে পারে। তাই সর্বস্তরের সাধারণ যারা রয়েছেন উপকূলবাসী, তাদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি যেই সংশ্লিষ্ট মহল রয়েছে তাদের সমন্বিত উদ্যোগে কাজ করে যাচ্ছে সরকার এবং যে কোনো ধরনের অবস্থার বিপরীতে প্রস্তুত রয়েছে তারা এবং সহযোগিতার জন্য কিন্তু এখনই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং উপকূলবাসীকেও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যেই বেড়িবাঁধগুলো রয়েছে এগুলো দ্রুততার সাথে যাতে ঠিক করে ফেলা হয় সেই আহ্বানটুকুও কিন্তু প্রতিমন্ত্রী জানিয়েছেন। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। বিদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মঞ্জুর আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আগারগাঁ থেকে জুমাতুল বিদা এবং তিনিও আসলে বেড়িবাঁধের যে ভয়টির কথা আমাদের সহকর্মীরাও আমাদেরকে জানাচ্ছিলেন যে বেড়িবাঁধ ভেঙে লবণ পানি ঢুকে যাওয়ার যে আতঙ্ক, সেই বিষয়টি নিয়ে সেটা তো একটা বেশ দীর্ঘমেয়াদী প্রভাব অনেক সময় থেকে যায়। আরও খবর নিশ্চয়ই আমরা জানবো এই ঝড়ের, তবে তার আগে একটা বিরতির সময় হয়ে গেছে।
আবার আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। তারেক রহমান সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার সময় একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারেক রহমানকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে। রোববার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। নিজ এলাকার সংসদ সদস্য ও দলীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। পরে তাদের উদ্দেশ্যে বক্তব্যে সরকার প্রধান জানান, সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আমরা সেই আবেদন করবো সরকার পক্ষ থেকে যে ওখানে যে আসামি তারেক জিয়া সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সেই দাবিতে এখন আমরা সেই চিঠিটা দুর্বল মৌসুম ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক মুক্তি ও অগ্রগতি অব্যাহত রাখাই সরকারের লক্ষ্য। যারা তারাও পাঁচজন বাইরে আছে, সেগুলো আমরা এখন করছি, আমরা চেষ্টা করছি দেশে ফিরিয়ে গেছে তাদের শাস্তিটা কায়েম করা এবং দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। এদিন গণভবনে জাতির পিতার জীবনীভিত্তিক তথ্যচিত্র কলকাতায় মুজিবের প্রিভিউ দেখেন বঙ্গবন্ধু কন্যা। তথ্যচিত্রটি সম্পর্কে নির্মাণ সংশ্লিষ্টদের বিভিন্ন মতামত ও নির্দেশনাও দেন তিনি। বঙ্গবন্ধুর জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে কলকাতা শহর। ম্যাট্রিক পাশের পর লেখাপড়ার জন্য কলকাতায় যান তিনি, জড়িয়ে পড়েন রাজনীতি সহ নানা সামাজিক কর্মকাণ্ডে। সেসব উপজীব্য করেই কলকাতায় মুজিব তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার গৌতম ঘোষ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। আদালত পিছু ছাড়ছে না সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের। গুলশানের 4টি ফ্ল্যাট সহ 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে পরিবারের প্রতিদিনের খরচ মেটাতে কয়েকটি অ্যাকাউন্ট সচল রাখার আবেদন করার কথা জানান বেনজির আহমেদের আইনজীবী। ঘটনাগুলো ঘটেছে সেখানে সময়টা মোটেও অনুকূলে নেই সাবেক আইজিপি বেনজির আহমেদের। ঘূর্ণিঝড় রিমাল যেন বেনজির আহমেদের ভাগ্যাকাশে আগেই ঝড়ঝাপটা শুরু করেছে। গেল 23 মে 33টি ব্যাংক অ্যাকাউন্ট ও 83টি দলিলের সম্পত্তি জব্দ ও ক্রোকের নির্দেশ দেন আদালত। 4 দিন পর রোববার ফের ধাক্কা খেলেন সাবেক এই আইজিপি। এদিন দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির আহমেদের গুলশানের 4টি ফ্ল্যাট ও মাদারীপুরের রাজৈরে 114টি দলিলের সম্পত্তি সহ মোট 119টি দলিলের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। ওনার গুলশানের 4টা ফ্ল্যাট, মাদারীপুরের রাজৌর থানায় ওনার 114টা দলিলের সম্পত্তি ওনার স্ত্রীর নামে, এবং সাভারে একটা সম্পত্তি, একটা তফসিলের একটা সম্পত্তি, একটা দলিলের, এবং ওনার 4টা বিও অ্যাকাউন্ট, ওনাদের 4টা বিও অ্যাকাউন্ট, এবং ওনাদের 100% মালিকানাধীন আছে এরকম 4টা কোম্পানি, এবং 15টা কোম্পানি যার মধ্যে ওনাদের শেয়ারের অংশ আছে, সেই সমস্ত শেয়ারের অংশগুলি, ওনাদের অংশগুলি আমরা ফ্রিজ করছি। তবে এত কিছুর পরও কোথাও নেই সাবেক এই আইজিপি। কোথায় আছেন তাও জানেন না কেউ। তার আইনজীবী জানান, পরিবারের দৈনন্দিন খরচ মেটাতে কয়েকটি অ্যাকাউন্ট খোলার আবেদন করবেন বেনজির আহমেদ। যে ব্যবসা পরিচালনার জন্য মাননীয় আদালত অনেকগুলি অ্যাকাউন্ট খুলে দেন, নিজের পরিবার পরিচালনা বা অন্যান্য ব্যয় সংগ্রহ করার জন্য বেশ কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। আমরা এখানে চাইব গ্রজ, হয়তো আদালত যেটুকু আমাদেরকে খোলার পারমিশন দেন সেটুকুর উপরে আমরা থাকবো। দুর্নীতি দমন কমিশন বলছে, যদি অনুসন্ধানে বেনজির আহমেদের আরও সম্পদের প্রমাণ মেলে, তাও জব্দের আবেদন করা হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আরেকটা বিরতি সময় হলো, সাথেই থাকুন।